আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ ৫ মরদেহের পরিচয় শনাক্ত। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২.৫ ঘন্টার ব্যবধানে আরো ২ শিক্ষার্থীর মৃত্যু। স্কুলের সামনে প্রতিদিন শোকার্ত মানুষের ভিড়, সহকর্মী সহপাঠীদের হারানোর বেদনায় কাতর শিক্ষক শিক্ষার্থীরা। নিহতদের পরিবারের পাশে বিএনপি। মাইলস্টোনে নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। আহতদের সহায়তা দেবে সরকার, নতুন পে কমিশন গঠন। এবং কাঠগড়ায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক যাত্রাবাড়ি মামলায় কারাগারে পাঠালো আদালত। চলমান সংকটের জন্য তাকে দুষলেন মির্জা ফখরুল। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ২.৫ ঘন্টার ব্যবধানে না ফেরার দেশে চলে গেল মাইলস্টোন স্কুলের আরো ২ শিশু শিক্ষার্থী। বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল দুপুরে মাহতাবের শেষ বিদায়ের ২.৫ ঘন্টা পর সহপাঠী মাহিয়াও চলে যায় একই পথে। সরকারের হিসেবে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১ জনে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন জানিয়েছেন, এখানে ৪২ জনের চিকিৎসা চলছে। ঢাকা সিএমএইচে ভর্তি ৮ জন এবং মনসুর আলী মেডিকেলে ১ জন সহ মোট চিকিৎসা নিচ্ছে ৫১ জন। এরই মধ্যে ১৩ জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে সুখবরও দেন তিনি। তবে বাকি ৬ জনের অবস্থা ঝুঁকিপূর্ণ। এদিকে সিএমএইচে থাকা ৫ মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চলছে মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা। সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা ইনস্টিটিউটের ডাক্তারদের সাথে মিলে দগ্ধদের বাঁচাতে চালাচ্ছেন আপ্রাণ চেষ্টা। দেশবাসীর প্রার্থনা এবং চিকিৎসকদের চেষ্টায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১৩ জন অনেকটা ঝুঁকি কাটিয়ে উঠে এখন কেবিনে রয়েছেন। ২-১ দিনের মধ্যে তারা হাসপাতাল ছেড়ে বাসায় ফিরবেন বলে আশা করছেন চিকিৎসকরা। তবে ৬ জনের অবস্থা বেশ গুরুতর, আর আইসিইউতে আছেন ৮ জন। আমাদের ১৩ জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি, এটা আমাদের জন্য একটা ভালো খবর। ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে গতকাল যেমন ৮ জনের একটা তালিকা আমরা দিয়েছিলাম, আজকে সেটা ৬ জনে আছে, কারণ যেহেতু ২ জনের মৃত্যু ঘটেছে। সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে ১৩ জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে। তবে তাদের মধ্য থেকে আমাদের কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে। ডক্টরসদের জন্য কিন্তু সারা পৃথিবী উন্মুক্ত, তারা কোন দেশের কোন জায়গা থেকে আসছে সেটা কিন্তু আমরা দেখি না। আর বাচ্চাদের জন্য সুচিকিৎসার জন্য যে অংশটা আমাদের কাছে, আমাদের বোর্ডের কাছে ভালো মনে হচ্ছে, আমরা তাকেই অ্যাকসেপ্ট করছি। ইনস্টিটিউটের পরিচালক আরও জানিয়েছেন, রোগীদের জন্য আর রক্ত বা চামড়া দানের কোনো দরকার নেই। আমাদের কিন্তু এই মুহূর্তে আবারও বলছি যে আমাদের ব্লাডের কোনো প্রয়োজন নাই। আমাদের স্কিন ডোনেশনের কথা যেটা আসছে সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে নিচ্ছি না। অনেকেই আমাদের কাছে বিকাশ, নগদ ইত্যাদিতে টাকা পয়সা পাঠাতে চাচ্ছে, এগুলোরও কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের সমস্ত এই বাচ্চাদের জন্য সমস্ত খরচ যা যা লাগবে, আমাদের ইকুইপমেন্ট, এভরিথিং সরকার থেকে সমস্ত কিছু সরবরাহ করা হচ্ছে। এছাড়া বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে থাকা ৫ জনের মরদেহের নাম পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তারা হলেন মাইলস্টোনের শিক্ষার্থী ওয়াকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসামণি ও মারিয়াম উম্মে আফিয়া। ৫ পরিবারের ১১ জনের নমুনা পরীক্ষা করে তাদের শনাক্ত করেছে সিআইডির ফরেনসিক বিভাগের ডিএনএ ল্যাব। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত একই পরিবারের ৩ শিশু স্বজনদের সাথে দেখা করে তাদের পাশে থাকার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরার তারাটেক এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা ৩ শিক্ষার্থী আরিয়ান, বাপ্পি ও উমায়ের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। পরে নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শিশুদের এমন নির্মম মৃত্যু কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। নিহতের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পরিবার তাদের যে ব্যথা, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই।
আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি, আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, শেয়ার করে নেব। আপনারা আল্লাহর কাছে আমরা এই দোয়া করি আপনারা এই কষ্ট সহ্য করে দাঁড়াবেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাত দেন, একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। স্থানীয় সরকারের ভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে হবে কিনা সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্যাবিনেট বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে আজ দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক। বৈঠকের শুরুতেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে নিহতদের বিধেয়ী আত্মার সম্মানে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে। পরে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, উপদেষ্টা পরিষদের সভায় ফৌজদারি আইন সংশোধনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে উনি চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যাতে গ্রেফতার করেছে, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন। যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সংস্কারের উপর নির্ভর করছে কোন নির্বাচন আগে হবে। নির্বাচনের বিষয়টা আপনারা জানেন, এটা জাতীয় ঐক্যমত্যের বিষয়। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য এবং হলে এই বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে। এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমত্যে আসার বিষয়। সরকারি চাকরিজীবীদের বেতন সমন্বয়ে পে কমিশন গঠন করেছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত কমিশন 6 মাসের মধ্যে রিপোর্ট দেবে। সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির রাজনৈতিক সমাবেশে হামলার ঘটনায় বিচারপতি আবু তারিকের নেতৃত্বে আরেকটি কমিশন গঠনের সিদ্ধান্ত হয় বৈঠকে। গোপালগঞ্জের এই যে ভায়োলেন্সটা হলো, এখানে হতাহত এবং এটার কারণ অনুসন্ধান করা, এই পুরো জিনিসগুলো তারা 3 সপ্তাহের মধ্যে এই কাজটা, এই ইনকোয়ারি এটা করবে। বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখছে মূলধারার সংবাদ মাধ্যমগুলো। যারা না জেনে দায়িত্বহীনভাবে গুজব রটায়, এর চেয়ে বড় অপরাধ তার হতে পারে না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় ঘোষণা ও জাল রায় তৈরির অভিযোগে এবার নিজেই কাঠগড়ায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্র করে ঢাকার যাত্রাবাড়ি এলাকার কিশোর আব্দুল কাইয়ুম হত্যা মামলায় গ্রেপ্তার দেখে রাতে তাকে আদালতে তোলা হয়। পরে বিচারপতি খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। সকালটা ভালোভাবে শুরু হয়নি বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া আলোচিত প্রধান বিচারপতি ABM খায়রুল হকের। দিনের শুরুতেই তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। দিনভর ডিবি কার্যালয়ে থাকেন ABM খায়রুল হক। কোন আদালতে তাকে নেওয়া হবে তা নিয়েও ছিল ধোঁয়াশা। অবশেষে রাতের আঁধারে কিছুটা আড়ালেই কঠোর নিরাপত্তায় তাকে এজলাসে ওঠানো হয়। যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কিশোর আব্দুল কাইয়ুম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয় ABM খায়রুল হককে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালত এই আদেশ দেন। কুলাঙ্গার অযোগ্য অপদার্থ ব্যক্তিকে শেখ হাসিনা, স্বৈরশাসক শেখ হাসিনা প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছিলেন। সেই কুলাঙ্গার দেরিতে হলেও তার হাজারো শত শত পাপের প্রায়শ্চিত্ত আমি মনে করি এই মামলার মধ্য দিয়েই শুরু হয়েছে। যেহেতু রিমান্ডের আবেদন নাই,
জামিনের আবেদন নাই। আপনাদের বক্তব্য শুনেছি, আপনাদের যে গণতান্ত্রিকভাবে যে আপনারা তাকে কোনো ধরনের যে তার প্রতি যে ফিজিক্যাল অ্যাসাল্ট করেন নাই এবং উনি তাকে কারাগারে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেছেন। এদিকে এবিএম খায়রুলের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর থেকে নানা প্রতিক্রিয়া দেন রাজনৈতিক দলসহ অনেকে। সাবেক এই প্রধান বিচারপতির বিচার চান সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এটা গান আছে না, বিচারপতি তোমার বিচার করবে জনতা। এই খায়রুল সাহেব অর্থাৎ বিচারপতি থাকাকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে 29 লক্ষ টাকা, প্রায় 29 লক্ষ টাকা সে চিকিৎসার জন্য সাহায্য নিয়েছে। এটাও রেকর্ড যে সরকার যেদিকে হাল বা বাতাস দেয় বিচার বিভাগ সেদিকেই যাওয়ার চেষ্টা করেছে। এটাই হলো সবচাইতে বড় লজ্জার বিষয়। গত বছর বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেয়া ও জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় মামলা করা হয়। 2010 সালের 1 অক্টোবর থেকে 2011 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবিএম খায়রুল হক। 2013 সালের 23 জুলাই তাকে 3 বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে 13 আগস্ট আইন কমিশন থেকে পদত্যাগ করেন এবিএম খায়রুল হক। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দেশে বর্তমান রাজনৈতিক সংকটের জন্য সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দায়ী বলে অভিযোগ বিএনপির। এজন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেফতারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়ে খায়রুল হক শুধু জনগণের সাথে প্রতারণা করেননি, রাষ্ট্রের সাথেও প্রতারণা করেছেন। বাংলাদেশের একজন বড় শত্রু, যিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন একটা বিরাট পদে থেকে, এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্ব ছিলেন। সেখানে তুমি সেই জায়গায় প্রতারণার আশ্রয় নিয়েছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেই জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। ওনার রায়ের পরেই আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার আমাদের তত্ত্বাবধায়ক সরকার বিধানটা বাতিল কে পার্মানেন্ট করা হয়েছে, এবং যেটা বাংলাদেশের পরবর্তীকালের যত রকমের আপনার রাজনৈতিক সংকট তৈরি হওয়ার, সেই সংকটগুলো তৈরি হয়েছে এবং জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তর্বর্তী সরকার সব সময় পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় এবং এই অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। বাংলাদেশে ভারতীয় মেডিকেল টিমের উপস্থিতি দুই প্রতিবেশীর মধ্যে উন্নত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশে ভারতের মেডিকেল টিমের উপস্থিতিকে ইতিবাচকভাবে নেওয়া হয়েছে। এই ঘটনা ঘটার পরে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে, হেল্প করতে চেয়েছে, তাদের মধ্যে ভারত একটি, এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের পানি ইউনিটের কাছ থেকে তাদের কী প্রয়োজন, তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি। তারই প্রেক্ষিতে 2জন ডাক্তার 2জন নার্স এসেছেন, যেটুকু তাদের সেবা দেবেন। এটা দেখুন, পিপল টু পিপল কন্ট্যাক্ট তো সবসময়ই ভালো, এবং এটা তো এক ধরনের পিপল টু পিপল কন্ট্যাক্ট। আমি মনে করি যে এটা একটা পজিটিভ জিনিস। বিভিন্ন এলাকায় নতুন করে যে দুর্বৃত্তায়ন শুরু হয়েছে ও মুজিববাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে, তার যে কোনো মূল্যে রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। হবিগঞ্জ শহরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এনসিপি এমন এক বাংলাদেশ গড়তে চায় যেখানে লুটেরা ও সন্ত্রাসীদের কোনো স্থান পাবে না। তার দলের লড়াই কেবল বাংলাদেশ কেন্দ্রিক নয়, তা দক্ষিণ এশিয়া ব্যাপী বলেও জানান তিনি। যেখানে দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলবে ও বৈষম্য চলবে, সেখানেই এনসিপি প্রতিরোধ গড়ে তুলবে বলেও এই মন্তব্য করেন এই নেতা। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিববাদকে পুনর্বাসিত হচ্ছে, চাঁদাবাজ দখলদারিত্ব রাজনীতি ফিরে আসছে, আমাদেরকে সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে। আমরা মনে করি ফ্যাসিবাদ বিরোধী হয়ে যেই একতা, যেই সংহতি বাংলাদেশে তৈরি হয়েছে রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে, দেশের পক্ষে জনগণের পক্ষে সেই সংহতি ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। কিন্তু তার মানে এই নয় যে আমরা চাঁদাবাজির রাজনীতিকে প্রশ্রয় দিব।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানোর বিষয়ে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তবে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো চুক্তি করা হচ্ছে না বলে জানান তিনি। উপদেষ্টা জানান, মার্কিন বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, আমন্ত্রণ পেলেই যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশের প্রতিনিধি দল। তবে এই ইস্যুতে কোনো লবিস্ট নিয়োগ করা হবে না। রিপোর্ট মাহবুব কবির চপলের। The Port of Los Angeles, the busiest port in North America. যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের নতুন ৩৫% সহ মোট ৫০% শুল্ক আরোপের ঘোষণায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। ১ আগস্ট থেকে এই হার কার্যকর হলে বাজার হারানোর শঙ্কাও রয়েছে। শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের সাথে ২ দফা আলোচনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমাতে তুলনামূলক বেশি দামে ২,২০,০০০ টন গম আমদানির সিদ্ধান্ত হয়েছে। তারপরও আসেনি শুল্ক কমানোর কাঙ্ক্ষিত ঘোষণা। তাই আবারও মার্কিন বাণিজ্য মন্ত্রীকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আমন্ত্রণ পেলেই সেখানে যাবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। এতে ভালো কিছুর প্রত্যাশা করছেন বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে আমাদের করণীয় সম্পর্কে একটা পত্র দিয়েছি। আমরা আশা করছি একটা জবাবের অপেক্ষায় আছি এবং আমরা আমন্ত্রণের অপেক্ষায় আছি। জবাব এবং আমন্ত্রণ পেলে আমরা ইনশাল্লাহ অ্যাজ এ গ্রুপ আমাদের যে নেগোসিয়েশন টিম আছে আমরা সকলে একত্রে মিলে যাব ইনশাল্লাহ। সেটা আমাদের জন্য যেরকম প্রয়োজন যুক্তরাষ্ট্রের জন্যও প্রয়োজন। ওনারা আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের জন্য ভালো কিছু হয়তো ইনশাল্লাহ হবে। মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সাথে আলোচনার জন্য লবিস্ট নিয়োগের পরামর্শ দিয়েছেন অনেক ব্যবসায়ী। তবে সেই পথে হাঁটছে না বাণিজ্য মন্ত্রণালয়। সরকার কোনো লবিস্ট নিয়োগ করেননি, সরকার নিজস্বভাবে, কারণ যুক্তরাষ্ট্র তাদের ন্যাশনাল ইমার্জেন্সির বিনিময়ে কাজটা করছে। এখানে যে কাঠামোর উপরে ঘটনাটা ঘটছে, এই কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা আমি ঠিক জানি না, কারণ আমাদের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনগুলো বাংলাদেশ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। উপদেষ্টা জানান, বাংলাদেশের স্বার্থ হানি হয় এমন কোনো পদক্ষেপ নেবে না সরকার। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব? এটা একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন। আমরা যা প্রচেষ্টা করছি তাহলে তার আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ের দরকার হয় না, কোনো একটা নির্দিষ্ট কিছু মেনে নিয়ে কাজটা করে ফেললে হয়ে যায়। আমরা তো স্বার্থপূর্ণ করার প্রশ্ন আসলে পরিশ্রমের দরকার কেন? নতুন শুল্ক হার কার্যকর হলেও আলোচনার সুযোগ অব্যাহত থাকবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আশা করা যায় অবশ্যই হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবারে জানিয়ে দেবো খেলার খবর। মিরপুরে তৃতীয় শেষ টি-20তে বাংলাদেশকে ৭৪ রানে হারিয়েছে পাকিস্তান। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন সাহিবজাদা ফারহান আর স্যাম আইয়ুব। 7 ওভার 5 বলে ৮২ রানের জুটি করে স্যাম আইয়ুব আউট হন ব্যক্তিগত ২১ রানে। এরপর ৪১ বলে ৬৩ রানে ফেরেন ফারহান। পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দিতে হাসান শাহনওয়াজ খেলেন ১৭ বলে ৩৩ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে অতিথিরা। জবাবে ৪১ রানে ৭ উইকেট হারিয়ে টি-20তে নিজেদের সর্বনিম্ন ৭০-এর নিচে অল আউটের সংখ্যায় পড়ে বাংলাদেশ। তবে মোহাম্মদ সাইফুদ্দিনের অপরাজিত ৩৫ রানের ইনিংসে ১০৪ রান তুলতে সক্ষম হয় স্বাগতিক দল। সিরিজ সেরা হয়েছে জাকের আলী। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ ৫ মরদেহের পরিচয় শনাক্ত। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২.৫ ঘন্টার ব্যবধানে আরও ২ শিক্ষার্থীর মৃত্যু। স্কুলের সামনে প্রতিদিন শোকার্ত মানুষের ভিড়। সহকর্মী সহপাঠীদের হারানোর বেদনায় কাতর শিক্ষক শিক্ষার্থীরা। নিহতদের পরিবারের পাশে বিএনপি। মাইলস্টোনে নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। আহতদের সহায়তা দেবে সরকার। নতুন পে কমিশন গঠন। এবং কাঠগড়ায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক যাত্রাবাদীর মামলায় কারাগারে পাঠালো আদালত। চলমান সংকটের জন্য তাকে দুষলেন মির্জা ফখরুল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।